সো হ্যালো এভরিওয়ান। তো আমাদের একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস চলছিল রোজ সকাল ৮:৩০ থেকে আমাদের টাইম, ঠিক আছে? রোজ সকাল ৮:৩০ থেকে আমাদের ক্লাসটা হচ্ছে। কোন এক্সামকে টার্গেট করে চলছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলওয়ের এক্সামকে টার্গেট করে ক্লাসটা আমাদের চলছে। ওকে? ১০০ দিন আমাদের কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 66, ৬৬ নম্বর ক্লাস। তো এর আগে যতগুলো ক্লাস হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। ক্লাসের অঙ্কের যে পিডিএফটা আছে, পিডিএফটা যদি কারো দরকার হয়, পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর কেউ যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো চ্যাপ্টারে তার প্রবলেম থাকে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথও তুমি পেয়ে যাবে, তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে? তো যারা এই বছর সিলেকশন নিতে চাইছো তারা এই ক্লাসগুলো কন্টিনিউ দেখো। ১০০ দিন তুমি মানে প্রত্যেকটা ক্লাস যদি কন্টিনিউ করো, তোমার সিলেকশন একদম 100% এই বছর হবেই। ঠিক আছে? কারণ এখানে সব রকম টাইপের কোশ্চেন আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। তো আজকের প্রথম কোশ্চেনটা কি আছে দেখো। আজকের ফার্স্ট কোশ্চেনটা আমাদের এখানে বলছে, প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে তা 10% হ্রাস পায়। তৃতীয় বছরের শেষে জনসংখ্যা ছিল এতজন। প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? তো প্রথম বছরের শুরুতে আমরা জনসংখ্যা ধরে নিচ্ছি যে x ছিল। এবার কি হয়েছে? তারপরে 10% বৃদ্ধি পেয়েছে। 10% বৃদ্ধি মানে হচ্ছে 110/100। তারপরে আমাদের বলছে 10% হ্রাস। 10% হ্রাস মানে 100 থেকে 10 কমিয়ে দেবো, 90/100। প্রত্যেকটা ক্লাসে এগুলো আমি কন্টিনিউ বলে যাচ্ছি। ঠিক আছে? আর এরকম টাইপের কোশ্চেন ডাইরেক্ট পরীক্ষায় দেখতে পারবে। আর ইকুয়াল দিয়ে লিখে দাও যত জনসংখ্যা হয়ে যাচ্ছে। জনসংখ্যা কত হচ্ছে? 473,473,220। এবার এটা ক্যালকুলেশন করলে এক্স আমাদের যেটা বেরোবে সেটাই আমাদের জনসংখ্যা ছিল। ঠিক আছে? ওইটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, জিরোর সাথে জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল। তো 9 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 9 দিয়ে কাটলে এটাকে ডাইরেক্ট 5 নং 45, 2 হচ্ছে। তো 9 দুগুণে 18, 5 হচ্ছে, 5 নং 45। আর এদিকে আমাদের হচ্ছে 72, 8 নং 72। আর এদিকে একটা জিরো চলে আসছে। এবার এটাই যদি আমরা 11 দিয়ে আবার কেটে দিই এটাকে, তাহলে 11 দিয়ে কাটলে 4 11 44, 85। তো 7 11 77। ঠিক আছে? তো এদিকে আমাদের 8 8 11 88। আর এদিকে 0। ক্লিয়ার? তাহলে আমরা এখানে x ইকুয়াল টু কত পাচ্ছি? এখানে পাচ্ছি 4780, 4780। আর এদিকে আমাদের দুটো জিরো আরও এখানে গুণ হয়ে যাবে কোনাকুনি, তো এখানে দুটো জিরো গিয়ে বসে যাবে। তো 478000, 478000 অপশান সিতে আছে। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো যারা চ্যানেলে আজকে প্রথমবার এসো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 2 নম্বর কোশ্চেন। এইখানে বলছে এক ব্যক্তি 30% লাভে একটি পণ্য বিক্রি করে। তার মানে 100 টাকা দিয়ে যদি সে জিনিসটা কেনে, তাহলে সেলিং করেছে কত? 30% লাভ মানে 130 টাকায়। এবার বলছে যদি ক্রয়মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে ক্রয়মূল্য 25% বৃদ্ধি মানে 125 হয়ে গেছে। 100 থেকে 25 বৃদ্ধি। এবং বিক্রয়মূল্য 10% বৃদ্ধি পায়, তাহলে বিক্রয়মূল্য 10% বৃদ্ধি মানে 130-এর 10% বার করলে 13 হবে। তো আরও 13 বৃদ্ধি পাচ্ছে, তার মানে 143 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? 10% বেশি হয়ে মানে 143 হয়ে যাচ্ছে। এবার আমাদের এখানে বলছে তাহলে নতুন লাভের শতাংশ কত? তাহলে 125 এর জিনিস আমি এখন 143 এ বিক্রি করছি, তাহলে বেশি কততে বিক্রি করছি সেটাই আমার প্রফিট। তাহলে এদিকে 5 মানে 30 আর 13 মানে 18, 18 বেশিতে বিক্রি করছি। তাহলে 18 টাকার আমাদের প্রফিট হচ্ছে। পার্সেন্টেজে বার করার জন্য সিম্পল আমরা 18 বেশিতে বিক্রি করছি, তো 18 উপরে নিচে রাখবো আমাদের কস্ট প্রাইস 125। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ, তাহলে আমাদের বেরিয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ। 25 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে কাটলে 4 25 100। তো উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কি হবে? দশমিক বসাতে সুবিধা হবে। তাহলে এটা আমাদের কত হচ্ছে? এটা আমাদের হচ্ছে 18 × 8, এটা 5 দুগুণের নিচে 10 হচ্ছে। তো 8 দিয়ে গুণ করলে 8 8 64, 4 হাতে আমার 6, 8 8 6 14, তার মানে 14.4% আমাদের কারেক্ট অ্যান্সার। ক্যালকুলেশন করলে কত আসছে? 14.4%। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 3 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি গাড়ির চিহ্নিত মূল্য কত বলছে? আমাদের এখানে 5 লাখ টাকা। বলছে একটি স্কিমের অধীনে ক্রমাগত 10% 8% ডিসকাউন্ট দেওয়া হয়। প্রদত্ত স্কিমের অধীনে গাড়িটি বিক্রি করার সময় অফার করা মোট ডিসকাউন্টটি খুঁজুন। তাহলে কত টাকা ছাড় দেওয়া হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে জিনিসটার দাম প্রথমে ছিল কত? 5 লাখ টাকা। 10% প্রথমে ছাড় দিচ্ছে, তার মানে 90% এ বিক্রি হচ্ছে, তো 90/100। তারপরে আরও 8% ছাড় দিচ্ছে, তার মানে আরও 8% এর ছাড় মানে 100 থেকে 8 বাদ দাও, তার মানে 92% এ বিক্রি হচ্ছে, তার মানে 92/100। তো এটা বার করলে আমরা পেয়ে যাবো যে জিনিসটা কততে বিক্রি হচ্ছে। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই 3টে জিরোর সাথে এখানে 3টে জিরো পরপর ক্যান্সেল। তাহলে আমাদের সিম্পল হচ্ছে 92, 5 নং 45 × 92, তাহলে 92 আর এদিকে হচ্ছে 45। ক্লিয়ার? 5 দুগুণে 10 এর 0, 5 নং 45 46, 4 দুগুণে এটা হয়ে যাচ্ছে 8, 4 নং এটা হয়ে যাচ্ছে 34। তাহলে আমাদের এখানে হচ্ছে 0 4, এদিকে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে
10 11 4, তাহলে 4140, তারপরে আরও দুটো জিরো আছে, এই দুটো জিরো বসে যাবে। তাহলে আমরা জিনিসটার বিক্রি করছি, সেলিং প্রাইস হচ্ছে 4140, এটা তো বেরাচ্ছে, আরও দুটো জিরো এখানে বসে যাবে, 00। তাহলে ডিসকাউন্ট কত দেওয়া হচ্ছে? তাহলে জিনিসটার দাম প্রথমে ছিল 5 লাখ, সেখানে ছাড় বিক্রি করছি কত? 414000তে। তাহলে এটার থেকে এটা বিয়োগ করে দাও, তাহলেই পেয়ে যাবো ছাড় কত দিচ্ছে, 00068। তাহলে 86,000 টাকা ছাড় দিচ্ছে, মানে 86,000 টাকা এখানে ছাড় দেওয়া হচ্ছে। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 4 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যা 3:2 অনুপাতে রয়েছে, যদি 8 এবং 6 যথাক্রমে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয়, অনুপাতটি 8:5 হবে, সংখ্যাগুলি কি? তাহলে সংখ্যাগুলি প্রথমে দেওয়া ছিল 3:2, তাহলে প্রথমটাকে আমি 3x ধরলাম, পরেরটাকে আমি কত ধরলাম? 2x ধরলাম, একটা একটা করে x লাগিয়ে দিলাম। প্রথমটা থেকে 8 বিয়োগ করা হয়েছে তো -8, পরেরটা থেকে 6 বিয়োগ করা হয়েছে তো -6, তারপরে অনুপাত কত হয়েছে? 8:5। তাহলে আমরা এখানে লিখে দেবো ডাইরেক্ট 8:5, মানে 8/5। এখান থেকে ক্যালকুলেশন করলে x এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি এখানে 8 দুগুণে 16 আর 3 5 15, তাহলে x ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 5 8 40 আর 6 8 48, তার মানে x ইকুয়াল টু পাবো 8। তাহলে x এর ভ্যালু আমরা 8 পেয়ে গেলাম। তাহলে প্রথম সংখ্যা ছিল 3x, পরের সংখ্যা ছিল 2x, x এর ভ্যালু 8, তাহলে 8 যদি বসাই 3 × 8, 3 8 এটা হয়ে যাবে 24 প্রথম সংখ্যা, পরের সংখ্যা হয়ে যাবে 8 দুগুণে কত? 16। x এর ভ্যালু জাস্ট 8 আমি বসিয়ে দিলাম। 24 আর 16 আমাদের অপশন বিতে আছে, অপশন বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 5 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে শ্বেতা ও হরিশ 28,000 টাকা আয়ের একটি কাজ ধরেন। ওকে, এই প্রকল্পে শ্বেতা 20 দিন কাজ করে, শ্বেতা এস মানে শ্বেতা, তো কতদিন কাজ করে? 20 দিন কাজ করে। এবং হরিশ 30 দিন কাজ করে, হরিশ কতদিন কাজ করে? 30 দিন কাজ করে। ওকে, যদি তাদের দৈনিক মজুরি 5:6 হয়, তার মানে শ্বেতা একদিনে 5 টাকা করে পায়, তো হরিশ একদিনে কত টাকা করে পায়? 6 টাকা। তাহলে এখানে কত টাকা টোটালে পাবে আমরা একটু দেখি। তাহলে এখানে সিম্পল, এটা দেখো আমরা রেশিওতে বানাতে পারি ডাইরেক্ট, ঠিক আছে? এখানে যদি আমরা কাটাকাটি করে নিই, ওপর নিচে যদি আমি কাটি, তাহলে এখানে জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল, 2 দিয়ে কাটলে আমাদের এখানে 3 দুগুণে 6 3। তাহলে আমরা রেশিওতে কত পাচ্ছি? শ্বেতা হচ্ছে 5 ইউনিট টাকা পাবে, আর হরিশ 3 3 কত? 9 ইউনিট টাকা পাবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে আমরা কাটাকাটি করে দিলাম। এবার আমাদের এখানে বলছে তাহলে শ্বেতার ভাগ কত? এবার টোটাল টাকা কত ছিল? 28,000, 28,000 টাকা টোটাল ছিল। এই টোটালটাকে আমাদের এখানে যে আমরা পাচ্ছি ইউনিটে 5 আর 9, সেটা যোগফল দিয়ে ভাগ করব, 14 দিয়ে ভাগ করব, 9 আর 5 14। যার ভ্যালু বার করতে বলছে তারটা দিয়ে গুণ। বলছে শ্বেতা কত পাবে? শ্বেতা মানে হচ্ছে আমাদের এখানে 5 ইউনিট, শ্বেতার ভ্যালু 5 ইউনিট, তো 5 দিয়ে গুণ, 14 দিয়ে কাটলে 14 দুগুণে 28, 5 দুগুণে হয়ে যাবে 10, তারপরে আরও 3টে জিরো, মানে 10,000 আমাদের কারেক্ট অ্যান্সার, শ্বেতা পাবে 10,000 টাকা। নেক্সট আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। পঙ্কজ একটি কাজের 1/5 6 দিনে করতে পারে। তাহলে পঙ্কজ একটি কাজের 1/5 মানে 1/5, 1/5 কয় দিনে করে? 6 দিনে করে। 1/5 6 দিনে করে। তাহলে এখানে সিম্পল, পুরো কাজটা কত দিনে করবে? 5 6 গুণ করে দাও, 5 6 30 দিন। তাহলে পঙ্কজ পুরো কাজটা 30 দিনে করবে। জগৎ একই কাজের 1/4, জগৎ মানে যে, 1/4 মানে 1/4, 8 দিনে করতে পারে। কদিনে করতে পারে? 8 দিনে। তাহলে 4 8 গুণ করে দাও 32, তাহলে পুরো কাজটা করবে 32 দিনে। ক্লিয়ার? এইবার আমাদের বলছে উভয় একসাথে কাজ করলে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে তা নির্ণয় করো। তো এখানে লসাগু নেব। দেখো 30 মানে কত? 30 মানে 15 × 2, আর এদিকে 32 মানে 16 × 2। তাহলে এখান থেকে 2 2 কমন করে একটা 2 নিয়ে নিলাম, আর এদিকে 15 আর 16 আমি এখানে ডাইরেক্ট নিয়ে নিলাম, 15 × 16। তো এটা আমাদের লসাগু হয়ে গেল। তাহলে লসাগু হয়ে যাচ্ছে 2 × 16 × 15। তাহলে এখানে 15 দুগুণে 30, তার মানে কাটলে 16 আসবে, আর এদিকে 16 দুগুণে 32, কাটলে 15 আসবে। এটা আমরা পেয়ে গেলাম এফিসিয়েন্সি, কাজ করার ক্ষমতা। এবার আমাদের কি বলছে? আমাদের বলছে একসাথে যদি কাজ করে কতদিনে করতে পারবে। উভয় একসাথে কাজ করলে কতদিনে কাজটা সম্পন্ন করতে পারবে। দুজন একসাথে করলে 15 আর 16 মানে 31টা করে কাজ হবে। তাহলে 31 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 15 দুগুণে 30, 3 16 48, মানে হচ্ছে 480। এটা টোটালে কত হচ্ছে? টোটালে হচ্ছে 480, তার মানে টোটাল কাজ আমাদের 480টা। যদি দুজন একসাথে করে 31 করে করবে, 31 দিয়ে ভাগ, 1 দিয়ে কাটলে আমরা পাবো 31, এখানে নামবে 7, এখানে 1, এখানে 0, 170। 3 5 15, 3 6 18, তাহলে 3 5 15, 5 দিয়ে যাবে, এখানে হবে 5, 3 5 15, 155, মানে এদিকে 60, 15, এদিকে থাকবে 15। তো এটা দেখো 30-এর 15 প্রায়, মানে এটা যদি আমরা 30 নিতাম প্রায় হাফ আসতো, মানে 0.5। এরপরে আর 0.5 আমাদের আসবে, 15.5, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 10 লিটার দ্রবণের মধ্যে 2 লিটার জলীয় জল বাষ্পীভূত হয়ে যায়। তাহলে আমার কাছে একটা পাত্র ছিল, সেখানে আমার টোটাল 10 লিটার ছিল, সেখান থেকে 2 লিটার যদি বাষ্প হয়ে যায়, এখন আমার কাছে আছে 8 লিটার। এবার বলছে অবশিষ্ট দ্রবণে, মানে এই 8 লিটারে অবশিষ্ট দ্রবণে 6% লবণ থাকে। লবণ মানে সল্ট আছে কত? 8 লিটারের মধ্যে 6% সল্ট আছে, তাহলে 6/100।
তাহলে এখানে সল্ট কতটা আছে যদি আমি বার করি, 6/48 মানে 0.48, এত পার্সেন্ট আমাদের এখানে আমরা বলতে পারি যে এতটা আমাদের 0.48 আমাদের সল্ট আছে। ক্লিয়ার? এবার বলছে আসল দ্রবণের শতকরা লবণের পরিমাণ কত। আসল দ্রবণ কত ছিল? 10 ইউনিট। তাহলে 10 ইউনিটে সল্ট আমাদের সেমই থাকবে, কারণ জলটা বাষ্পীভূত হবে কিন্তু সল্ট তো আমাদের বাষ্প হয়ে উড়ে যাবে না। তো সল্ট এইখানে যা ছিল প্রথমেও তাই থাকবে, সল্ট এখানে থাকবে তাহলে 0.48, 10-এর মধ্যে প্রথমের মধ্যে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। এখান দিয়ে যেই আমরা দশমিকটা উঠাবো নিচে একটা 100 চলে আসবে, 100-র সাথে 100 ক্যান্সেল, তাহলে এটা 48/10 মানে 4.8%। তাহলে প্রথমে আমাদের লবণ ছিল 4.8%, অপশান এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলছে দুটি পাইপ যথাক্রমে 20 ঘন্টা 30 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, একটা 20 ঘন্টা একটা 30 ঘন্টায় করতে পারে। উভয় পাইপ খোলা হয়, যদি উভয় পাইপ খোলা হয় ট্যাঙ্কটি কত সময় ভরাট হবে? তাহলে সিম্পল, দুটো একসাথে কতক্ষণে ভরবে? লসগু নিয়ে নাও 60, 20 দিয়ে কাটলে 3, 30 দিয়ে কাটলে 2, 3-2 যোগ করলে দুজন একসাথে চললে 5-5 করে ভরবে। তাহলে সিম্পল এই টোটাল যে কাজ 60কে 5 দিয়ে ভাগ করে দাও, 5-12 = 60, 12 ঘন্টা টাইম লাগবে, অপশান বি কারেক্ট। নেক্সট আমাদের পরের কোশ্চেনে আসি, 9 নম্বর কোশ্চেন। রানী একটি ব্যবসা শুরু করার জন্য ব্যাংক থেকে 2 লাখ টাকা ধার নিয়েছিল। তিনি 2 বছর পর বার্ষিক 7% হারে কত সরল সুদ প্রদান করবেন? আচ্ছা, তাহলে ইনি সুদ আমাদের বার করতে হবে। তো PTR/100 আমরা করতে পারি ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে পি আমাদের কত? 2 লাখ, 1 2 3 4 5, 7% মানে 7/100 ইন্টু টাইম 2, ওকে। তো এই 00-এর সাথে আমাদের 00 ক্যান্সেল, এদিকে 2 দুগুণে 4, 4 সাথে 28, তাহলে 28-এর পরে 000 চলে আসবে, এটাই সুদ। তাহলে সুদ হিসেবে তাকে দিতে হবে কত? 28,000 টাকা, অপশান বি আমাদের কারেক্ট। আর এগুলো সব BBSC এর আসা কোশ্চেন, তোমাদের এরকম টাইপের কোশ্চেনও পরীক্ষায় আসবে, ঠিক আছে? একদম নিশ্চিন্তে থাকো, খুব বেশি টাফ না। ম্যাথে তুমি একদম 100-এ 100% স্কোর করতে পারবে। 10 নম্বর কোশ্চেন আমাদের বলছে 10% 10 মাসিক জটিল সুদে। তো এটা একটু ভালো কোশ্চেন, দেখো এখানে বলছে জটিল সুদে আর এটা 10 মাসিক বলছে, তার মানে 10 মাস অন্তর অন্তর আমাদের ক্যালকুলেট করতে হবে। বার্ষিক 12% হারে, বার্ষিক 12% মানে রেট অফ ইন্টারেস্ট 12%, মানে হচ্ছে বার্ষিক মানে বছরে, মানে 12 মাসে। তাহলে 12% যে সুদ পাচ্ছি আমি, সেটা আমি 12 মাসে পাবো। তাহলে 12 দিয়ে ভাগ, আমাদের বার করতে হবে 10 মাসের রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে 10 মাসেরটা বার করার জন্য 10 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে আমরা পাবো 12-এর সাথে 12 ক্যান্সেল, তাহলে 10%। তাহলে 10 মাসের রেট অফ ইন্টারেস্ট 10%, তাহলে এক্স্যাক্ট রেট অফ ইন্টারেস্ট আমরা এখানে পাচ্ছি কত? 10%, ঠিক আছে? এবার আমাদের এখানে বলছে একটি নির্দিষ্ট টাকা 2.5 বছর, 2.5 বছর মানে টাইমটা কত? 2 বছর আর এদিকে আরও আধা বছর। 2 বছর মানে 12 দুগুণে 24 মাস, প্লাস আর আধা বছর মানে 6 মাস, হাফ বছর 6 মাস, তাহলে টোটাল আমি বলতে পারি 30 মাস। এবার 30 মাসটাকে আমাদের এখানে 10 মাস অন্তর ক্যালকুলেট করতে হবে, তো এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে টাইম আমাদের আসবে কত? 3। তাহলে টাইমের পিরিয়ড আমাদের কত চলে আসবে? 3। তো এই অঙ্কতে এই দুটো জিনিস তোমার ক্যালকুলেট করা শিখতে হবে, তাহলে তুমি ইজিলি করতে পারবে। তাহলে এখানে এক্স্যাক্ট জিনিসটা আমরা কি পেলাম? এক্স্যাক্ট পেলাম রেট আমাদের 10 আর টাইম আমাদের 3। এবার বলছে এত টাকা হয়ে যায়, তাহলে এটা আমাদের অ্যামাউন্ট, যেটা হয়ে যাচ্ছে সেটা সবসময় অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে সুদ আর আসলের মধ্যে আছে, আসল টাকার পরিমাণ কত? তাহলে সিম্পল আমরা রেট অফ ইন্টারেস্ট কত? 10%, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, তাহলে প্রিন্সিপাল লিখবো 10, অ্যামাউন্ট লিখবো আমাদের 11, পাওয়ার আমাদের 3, এখানে টাইম 3 বছর, তো পাওয়ার মানে 3 আছে টাইম, তো আমরা পাওয়ার 3 লিখবো। 10-এর স্কোয়ার, 10-এর কিউব করলে আমরা পাবো হচ্ছে 1000, 11-এর কিউব করলে 1331, ঠিক আছে? এবার আমাদের এখানে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট আমাদের 50578, আমাদের এখানে অ্যামাউন্ট কত? 1331, তাহলে 1331 দিয়ে ভাগ, অ্যামাউন্টকে অ্যামাউন্ট দিয়ে ভাগ। প্রিন্সিপাল বার করতে হবে আসল টাকা, তো প্রিন্সিপাল দিয়ে গুণ করবো, যেটার ভ্যালু বার করতে হয় সেটা দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ। তাহলে সিম্পল এখানে 1 আছে আর এখানে 8 আছে, তার মানে এমন একটা কিছু দিয়ে কাটবে যেটা 8 থাকতে হবে। তো 8 আমাদের অপশান এতেই আছে, তাহলে অপশান এ আমাদের কারেক্ট, মানে এটা ডাইরেক্ট 38 বারে কাটবে। তো 38, তারপরে আরও 000, এই 1000-এর 000। ক্লিয়ার? ক্যালকুলেশনও শিখবো, অঙ্ক করার মেথডও আমরা বুঝবো। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 11 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এখানে বলছে রমা 10 বছর আগে বিয়ে করেছিল, তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমানের টাইমলাইন, ঠিক আছে? বর্তমান এটা ধরে নাও। তো 10 বছর আগে বিয়ে করেছিল এখানে, তো রমা, আচ্ছা রমা, ঠিক আছে? তো রমা এখানে বিয়ে করেছিল 10 বছর আগে। এখন তার বয়স বিয়ের সময় তার বয়সের 1.5 গুণ। আচ্ছা, তাহলে বিয়ের সময় তার যা বয়স ছিল, বিয়ের সময় তার যা বয়স ছিল তার 1.5 গুণ বয়স হচ্ছে এখন। তাহলে 1.5 গুণ মানে আমরা কি বলতে পারি? 1/2। এটা যদি আমরা ক্যালকুলেট করি, 2 একে 2 আর একে 3/2, তার মানে বিয়ের সময় তার বয়স ছিল 2, এখন তো বয়স বেশিটাই হবে, তাহলে 3, এটা যেটা বেশি সেটা বর্তমানে বয়স হবে। তাহলে বিয়ের সময় বয়স ছিল আমি ধরে নিচ্ছি 2x, এখন তার বয়স কত? 3x, বয়স তো অবশ্যই বাড়বে এখন। তাহলে এখন তার বয়স কত? 3x, ছোটোটা হচ্ছে আগে ছিল, বড়টা যেটা আছে 3 সেটা হচ্ছে এখনের বয়স।
এরপর বলছে তার মেয়ের বয়স তার বর্তমান বয়সের 1/10, তার মেয়ে আছে, ডটার আছে, তার মেয়ের হচ্ছে বর্তমানে বয়স কত, তার এখন যা বয়স 3x, তার 1/10 মানে 1/10, 3x এর 1/10, মেয়ের বর্তমান বয়স খুঁজুন। এবার এখানে x এর ভ্যালু আমরা এখানে ইজিলি বার করতে পারি। দেখো 2x থেকে 3x হচ্ছে, এটার গ্যাপ কত 10 বছর, তাহলে x এর ভ্যালু আমরা বলতে পারি 10 বছর, কারণ 2x আর 3x এর মধ্যে গ্যাপ x এর, তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি 10, তাহলে 3 ইন্টু x এর ভ্যালু 10 ইন্টু তার 1/10 যদি আমরা করি 10 10 ক্যান্সেল, তাহলে মেয়ের বয়স কত হচ্ছে 3 বছর। কোনো কিছু একটা ভুল হয়েছে এখানে, 1 সেকেন্ড। এখানে বলছে রমা 10 বছর আগে বিয়ে করেছিল, এখন তার বয়স, বিয়ের সময় তার বয়সের 1/2 না 1/5 হবে এটা। 1 সেকেন্ড, একটু 1 সেকেন্ড ওয়েট করো, আমি এখানে ভ্যালুটা দেখে নিচ্ছি। যদি ওরকম হয় এই ভ্যালু থাকে তাহলে 3 বছরই অ্যান্সার আসছে। ঠিক আছে, এটা 1/5 করে দেখো, 1/5, এটাতে আই থিঙ্ক অ্যান্সার চলে আসবে। তাও আমি কোশ্চেনটা আরেকবার ইংলিশে দেখে নিচ্ছি এখানে কী ছিল। এটা আমাদের 11 নম্বর কোশ্চেন। ওকে ভাই, 1/5 ছিল এটা। তো আমি যেভাবে করলাম এই ফরম্যাটেই ফেলতে হবে, ঠিক আছে, সেম থাকবে। তো এটা 1/5 হবে। তো এখানে 1/5 যদি হয় তাহলে 1/1 পূর্ণ 1/5 ক্যালকুলেশন কী হবে, 5 অক্ষে 5 রেখে 6, তাহলে 6/5 হবে। তাহলে 5x এটা আমরা আগের 10 বছর আগের বয়স ধরবো, আর বড় যেটা হচ্ছে 6x হচ্ছে বর্তমানে বয়স, তার মেয়ের বয়স তার এখনের বয়সের মানে 6x এর 1/10 মানে 1/10, x এর ভ্যালু আমরা কত দেখলাম 10, তাহলে 6 ইন্টু এখানে হয়ে যাবে 10 ইন্টু আমাদের এখানে হয়ে যাবে 1/10, 10 10 ক্যান্সেল করলে 6, তার মেয়ের বর্তমানে বয়স কত 6 বছর। ক্লিয়ার এটা? নো প্রবলেম। ঠিক আছে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের হবে হচ্ছে 12 নম্বর কোশ্চেন। নেক্সট আমাদের 12 নম্বর। ওকে 12 নম্বরে আসি। 12 নম্বর অ্যান্সার এটার করতে থাকো তোমরা। ওকে, এখানে বলছে সচিন এবং অনিল একই সময় চণ্ডীগড় থেকে 50 কিলোমিটার দূরে কলকার দিকে হাঁটা শুরু করেন। আচ্ছা, এটা খুবই ভালো কোশ্চেন। ঠিক আছে, এটা তুমি বলতে পারো যে এটা হচ্ছে এই মানে আজকের প্র্যাকটিস সেটের সব থেকে বেস্ট কোশ্চেন হচ্ছে এটা। ক্লিয়ার? আজকের প্র্যাকটিস সেটের সব থেকে ভালো কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা। এটা তোমরা পরে একটু করতে থাকো। ওকে, চলো। এখানে বলছে সচিন এবং অনিল দুজন ব্যক্তি চণ্ডীগড় থেকে 50 কিলোমিটার দূরে কলকার দিকে হাঁটা শুরু করে। তো চণ্ডীগড় থেকে কলকার দিকে যাচ্ছে। চণ্ডীগড় এটা CH মানে চণ্ডীগড়, কলকা মানে কে হচ্ছে কলকা। তো এখানে ডিস্টেন্সটা কত, এটা ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার, 50 কিলোমিটার। তো হাঁটা শুরু করলো দুজন ব্যক্তি, একজন সচিন একজন অনিল। তো এখানে সচিন আর এখানে হচ্ছে অনিল। এবার আমাদের এখানে বলছে আচ্ছা 50 কিলোমিটার দূরে হাঁটা শুরু করলো। সচিনের গতি অনিলের চেয়ে 6 কিলোমিটার প্রতি ঘন্টা কম। সচিনের গতি অনিলের চেয়ে 6 কিলোমিটার প্রতি ঘন্টা কম। তাহলে অনিলের স্পিড যদি x হয়, x কিলোমিটার পার আওয়ার হয় অনিলের গতি, সচিনের তার থেকে 6 কিলোমিটার কম, তারা x মাইনাস 6 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের সচিনের গতি। এটা আমাদের সেরকম কোনো কাজে লাগবে না, মেন যে জায়গাটাকে কাজে লাগবে সেটা হচ্ছে ডিফারেন্সটা 6 কিলোমিটার। ঠিক আছে, এবার বলছে অনিল কলকা পৌঁছে অবিলম্বে চণ্ডীগড়ে ফিরে হাঁটা শুরু করে। এবার অনিলের স্পিড যেহেতু বেশি, অনিল এখান থেকে হাঁটা শুরু করলো, এখানে কলকা পৌঁছে গেল। তো কলকা পৌঁছে গিয়ে আবার রিটার্ন আসা শুরু করলো। এখানে এটা কে আসলো, এটা হচ্ছে অনিল। এবার বলছে পথে কলকা থেকে 20 কিলোমিটার দূরে, এই কলকা থেকে 20 কিলোমিটার দূরে এরকম একটা জায়গাতে, মানে এখান থেকে একটু ডিস্টেন্স 20 কিলোমিটার, 20 কিলোমিটার দূরে সচিনের সাথে তার দেখা হলো। তাহলে সচিন জাস্ট এখান থেকে এইটুকুই আসতে পেরেছে, সচিন এইখান থেকে এইটুকুই যেতে পেরেছে। ঠিক আছে, মানে প্লেন নাকি এটা নর্মালি, এখান থেকে সচিন জাস্ট এইটুকুই যেতে পেরেছে। এরকম একটা জায়গায় দুজনের সাথে দেখা হয়েছে। এবার বলছে সচিনের গতি খুঁজুন। এবার তুমি একটা জিনিস দেখো, দুজনই সমান টাইম ধরে চলছে। ঠিক আছে, সমান টাইম ধরে যেহেতু চলছে, তাহলে এখানে ডিস্টেন্স আর স্পিডের রেশিও সেম হবে। তাহলে এখানে আমরা বলতে পারি এক পাশে আমরা লিখতে পারি সচিন, এক পাশে লিখতে পারি আমরা অনিল। ডিস্টেন্স আর স্পিডের রেশিও সমান হবে, তার কারণ এখানে টাইম দুজনের জন্যই সমান। তো এখানে অনিল কতটা গেছে দেখো, অনিল গেছে এদিকে 50 কিলোমিটারের পথ, তো 50 কিলোমিটার গেছে, আরও এখান থেকে 20 কিলোমিটার এদিকে আগে চলে এসছে, তাহলে 50 আর এদিকে আরও 20 মানে 70 কিলোমিটার তো অনিল গেছে। তাহলে অনিল গেছে কত 70, আর এই পুরোটা ছিল 50, এই 50-এর মধ্যে এইটুকু হচ্ছে যদি 20 হয়, তাহলে এইখান থেকে এইটুকু কত হবে, 50 থেকে এই 20 বাদ দিয়ে দিলে এইটুকু হয়ে যাবে 30, এইটুকু। তাহলে এই 30টুকু গেছে হচ্ছে কে, সচিন। তাহলে সচিন জাস্ট যেতে পেরেছে 30। রেশিও বানিয়ে দাও, রেশিও বানালে কত হবে 3:7। তাহলে এটাই স্পিডের রেশিও আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে
স্পিডের ডিফারেন্স কি দেওয়া আছে আমাদের এখানে বলছে অনিলের চেয়ে 6 কিলোমিটার কম লাগে, সচিনের গতি অনিলের চেয়ে 6 কিলোমিটার কম। সচিনের গতি অনিলের চেয়ে 6 কিলোমিটার কম মানে হচ্ছে এদের যে এটা যে ডিস্টেন্স রেশিও স্পিডের যে মানে ডিফারেন্স, স্পিডের যে ডিফারেন্স সেটা আমাদের এখানে দেওয়া আছে, দুজনের মধ্যে ডিফারেন্স একজন থেকে আরেকজনের 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা যদি আমরা ডিফারেন্স দেখি 3 ইউনিট আর 7 ইউনিটে 4 ইউনিট, তাহলে 4-এরই এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এখানে ডিফারেন্স স্পিডের ইউনিটে 4 আর সেটাই আমাদের অঙ্কতে বলেছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা বলতে পারি 6 হচ্ছে আমাদের 4-এর ভ্যালু, আমাদের যেটার ভ্যালু বার করতে হবে সেটা দিয়ে গুণ, সচিনের গতি বার করতে হবে, সচিনের গতি 3 ইউনিট, তাহলে 3 দিয়ে গুণ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 3 3 9/2 মানে 4.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে সচিনের গতি। ভালো অঙ্ক, স্টার দিয়ে নাও। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 13 নম্বর কোশ্চেন। একটি ট্রেন 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, এর গতি মিটার প্রতি সেকেন্ডে বার করো। তাহলে 180 কিলোমিটার আছে, এটা যদি আমরা মিটার প্রতি সেকেন্ডে বার করতে যাই জাস্ট 5/18 দিয়ে গুণ করলেই হয়ে যায়। 18 ক্যান্সেল, 5 × 0 মানে 10 আছে এটা অ্যাকচুয়ালি, 5 × 10 মানে 50 মিটার পার সেকেন্ড, ব্যাস খতম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের লাস্ট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন। এখানে বলছি স্থির জলে একজন মানুষের গতি আমাদের বলছে 28/3। তাহলে 3টে বক্স থাকবে, এটা স্থির জল, এটা আপস্ট্রিম, এটা স্টিল ওয়াটার শান্ত জল, এটা আমাদের হচ্ছে ডাউনস্ট্রিম। ক্লিয়ার? এদিকে আমাদের স্রোত। এবার আমাদের বলছে স্রোতের অনুকূলে যত সময় লাগে তার 3 গুণ বেশি সময় নেয় স্রোতের বিপরীতে। তাহলে আপস্ট্রিম ডাউনস্ট্রিমের আমাদের টাইম দেওয়া আছে। তাহলে আপস্ট্রিমে টাইম সবসময় বেশি লাগবে, তো আপস্ট্রিমে 3 গুণ টাইম লাগে ডাউনস্ট্রিমের থেকে, ডাউনস্ট্রিমে 1 লাগলে আপস্ট্রিমে 3। তো এখানে যদি আমরা টাইম থেকে স্পিড বার করি, টাইমের সাথে স্পিডের উল্টো রিলেশন, তার কারণ টাইম যদি কারো মানে স্পিড যদি কারো বেশি হয় তাহলে টাইম কম লাগে, তাহলে একটার সাথে একটা যেহেতু উল্টো রিলেশন, এর আগেও আমি বলেছি, জাস্ট উল্টো করে দাও, তাহলে এখানে স্পিড বেরিয়ে যাবে 1 আর 3। তাহলে মিডিল হচ্ছে স্টিল ওয়াটার, তাহলে স্টিল ওয়াটারের স্পিড বার করার জন্য এটা 1 আর 3 যোগ করো 4, 4কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2, তাহলে এখানে কত বেরোবে 2 ইউনিট। আর এখানে এক্স্যাক্ট আমাদের বলছি স্থির জলের গতিবেগ 28/3, কত 28/3। তাহলে এখানে এক্স্যাক্ট যেটা আমাদের বলছে 28/3, সেটার ভ্যালুই আমাদের কত এখানে স্টিল ওয়াটারে 2 ইউনিট। তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তো 2 দিয়ে ভাগ করার সময় মাথা রাখবে নিচের 3টা একদম নিচে চলে আসে, ঠিক আছে, এই নিচের 3টা নিচে চলে আসবে। এবার আমাদের এখানে বলছে স্রোতের বেগ কত, স্রোতের বেগ মানে এই দুটো ডিফারেন্স, 2 আর 3 এর গ্যাপ কত 1 ইউনিট, তাহলে 1 এর ভ্যালু বার করার জন্য 1 দিয়ে গুণ। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি 3 দিয়ে কাটলে এটা হবে 14, তো 14/3 আসছে আমাদের, 14/3 কিলোমিটার পার আওয়ার। কোন অপশানে আছে? অপশান ডিতে আছে, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা আমাদের অ্যারিথমেটিকের চ্যাপ্টারে বলতে পারো প্রত্যেকটা কোশ্চেন কমপ্লিট করলাম। এরপরে আমরা অ্যাডভান্স ও চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের এক্সামের আগে পুরো ম্যাথ পুরো 100% ইউটিউবে ফ্রি অফ কস্ট কমপ্লিট হয়ে যাবে। তো যারা ফার্স্ট টাইম এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।